আমি আবার বলে দিচ্ছি, এটা লিখে নাও। অমরনাথ মানে দ্য স্বামী অ্যান্ড মাদার, সরি, বইটার নাম হচ্ছে কি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। ঠিক আছে, বইটা যে চ্যাপ্টারটা আছে অমরনাথ, ওটা হচ্ছে 8th চ্যাপ্টার। ঠিক আছে, আর দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ কত নম্বরে আছে? 11th চ্যাপ্টার। আরও দু একটা জিনিস মনে রেখে দিও, যেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারটা। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দ্য স্বামী ইন লন্ডন, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দ্য স্বামী ইন লন্ডন, কমা 1895। কই? 11 নম্বর। দ্য স্বামী এর মাদার ওয়ারশিপটা 11 নম্বর। আর অমরনাথ তো বললাম 8 নম্বর। ফার্স্ট চ্যাপ্টারটা বললাম দ্য স্বামী ইন লন্ডন, কমা 1985। দ্য স্বামী ইন লন্ডন, কমা 1895। 1895 চলে চলে ভিতরে চলে। আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে দ্য এন্ড। হ্যাঁ, 27 নম্বর। টোটাল 27টা চ্যাপ্টার আছে। দি এন্ড, লাস্ট চ্যাপ্টারটা দি এন্ড। লাস্ট চ্যাপ্টার হচ্ছে দি এন্ড, ওটা 27 নম্বর চ্যাপ্টার হয়েছে। টোটাল 27টি চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে স্বামী ইন লন্ডন 1895। সেকেন্ড চ্যাপ্টার, সরি সেকেন্ড নয়, 8th চ্যাপ্টার হচ্ছে অমরনাথ। 11th চ্যাপ্টার হচ্ছে দ্য স্বামী এন্ড মাদার ওয়ারশিপ। আর 27th চ্যাপ্টার হচ্ছে দি এন্ড, সরি 1895। শেষ চ্যাপ্টার, দ্য এন্ড, দি এন্ড শেষ চ্যাপ্টার। আমি আবার বলছি, আবার বলছি, আবার বলছি, শান্ত মস্তিষ্কে শোন। ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য স্বামী ইন লন্ডন 1895। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে দ্য স্বামী ইন লন্ডন, কমা 1895, 1895 হয়েছে। 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে অমরনাথ, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। আর সর্বশেষ চ্যাপ্টার 27 নম্বর চ্যাপ্টারটা দি এন্ড। ঠিক আছে, ফার্স্টটা লাস্টেরটা প্রয়োজন নেই, তবুও সেফ সাইডের জন্য লিখে রেখে দিলাম। আসতেই পারে ফার্স্ট চ্যাপ্টারের নাম কি, টোটাল কটা চ্যাপ্টার আছে? 27খানা টোটাল চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার কি বললাম? ফার্স্ট চ্যাপ্টার দ্য স্বামী ইন লন্ডন 1895। এই জন্য বলে পড়াশোনা করতে হয়। ও, আমি অবুঝের মতো বললাম, মানে তোমাদের এত মাথার উপর দিয়ে চলে এমন ভাবে বললাম, হাঁটুর উপর দিয়ে গেছে। চলো তাহলে টেক্সটটা পড়া যাক নাকি। আগের দিন কত দূর হয়েছিল? বোধহয় এত দূর পর্যন্ত হয়েছিল, গুড অর ইভিল দ্যাট বিফেল, তাই না? গুড অর ইভিল দ্যাট বিফেল। আগের দিন কত দূর পড়ানো হলো? এই গুড অর ইভিল দ্যাট বিফেল অবধি নাকি? চলো নেক্সট দেখো, ভালো করে বোঝা জায়গাটা। আজকে যতটা পড়াবো অল্প পড়াবো, এটা আরও 3টে ক্লাস নেব আমি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আরও 3টে ক্লাস নেব আমি। আমি জানি না, ঠিক আছে, আরও 3টে ক্লাস নেবো। আজকে যতটা পড়াবো এখান থেকে অনেক ডিটেল এমসিকিউ আসবে। এই পার্টটা ক্রুশাল, গোটা চ্যাপ্টারটাই ক্রুশাল, কিন্তু এই পার্টটা বোঝাবো, কারণ এখানে আজকে যতটা পড়াবো অনেক কিছু হয়তো কনফিউশনও ক্রিয়েট হবে।
অনেস্টলি বলছি হয়তো সবগুলো আমার পক্ষে ক্লিয়ার করাও সম্ভব নয়, রিলিজিয়াস কিছু ব্যাপার ঢুকবে, আমার রিলিজিয়াস ব্যাপারগুলো অত নলেজ নেই আমার, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, পড়ে যতটা আমি অ্যাকোয়ার করেছি আমি ততটা তোমাদের ইনফো দিয়ে দেবো, আর তার থেকে বেশি ডিটেল আই ডোন্ট থিঙ্ক তোমাদের কোয়েশ্চেনও আসবে, তাই না? রিলিজিয়াস ইনার ম্যাটার থেকে, ইনার রিলিজিয়াস ম্যাটার থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে বলে মনে হয় না, ঠিক না? চলো। On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. হার মানে কি বলছে গো? হার মানে গডেস কালীর কথা বলা হচ্ছে। তো একদিন একটা ফর্মাল একটা ওকেশন হচ্ছিল, ঠিক আছে, একটা কাইন্ড অফ মিটিং বলতে পারো, একটা সভা হচ্ছিল। তো সেখানে he entrusted to a disciple a prayer to her that in his own life has acted as a veritable charm. তো একটা শিষ্যকে, ওনার এক শিষ্যকে, ডিসিপল মানে শিষ্য, তো ওনার এক শিষ্যকে উনি বললেন যে একটা প্রেয়ার বললেন। কার জন্য প্রেয়ার? গডেস কালীর জন্য একটা প্রেয়ারের কথা বললেন। সেই প্রেয়ারটা তার নিজের লাইফেও একটা চার্ম হিসেবে কাজ করেছে। দিয়ে তারপর কি বলছে, মানে কি প্রেয়ার সেটা বলা নাই, ঠিক আছে, কোন প্রেয়ার সেটা এখানে উল্লেখ নেই। দিয়ে তারপর অ্যান্ড মাইন্ডেড, এবার এখানে টোন দেখো চেঞ্জ হচ্ছে, সিরিয়াস হয়ে গেছে। অ্যান্ড মাইন্ডেড হি অ্যাডেড সাডেনলি টার্নিং উইথ দ্যাট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার। রিসিভার মানে কি? যে কথাটা শুনছে। তো কথা এমনি নর্মাল কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ করে সিরিয়াস হয়ে গেল, আরে মাথায় রাখবে, এরকম করে সিরিয়াস। দিয়ে মেক হার লিসেন টু ইউ when you said none of the cringing to mother remember। মানে কি? তাকে, তাকে মানে গডেস কালীকে, মেক হার লিসেন টু ইউ, শুনতে বাধ্য করো, তাকে তোমার কথা শুনতে বাধ্য করো। when you say, যখন তুমি প্রে করছো তোমার প্রার্থনা শুনতে বাধ্য করো, তোমার রিকোয়েস্ট শুনতে বাধ্য করো। none of that cringing to mother remember, ওই কান্নাকাটি করে, ঠিক আছে, কাকুতি মিনতি করে সব চলবে না, জোর করে চাইতে হবে, দেবে না তোমায় দিতেই হবে, দাও অধিকারপূর্বক। মানে যেমন মায়ের কাছে এরকম দাবি আমরা অ্যাকচুয়াল নিজের মায়ের কাছে এরকম দাবি করি, ঠিক সেরকমই গডেস কালীর কাছেও সে একইভাবে দাবি করতে হবে, আমাকে দাও, আমার চাই, আমি জানি না। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের কথা শুনেছি, মানে জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে আমরা যারা নিজেদেরকে সো কল্ড উন্নত মানুষ বলে মনে করি, ঠিক আছে, হয়তো গডের কাছে পৌঁছানো আমাদের কাছে বড্ড টাফ, বড্ড জটিল ব্যাপার, ঠিক আছে। রামকৃষ্ণ পরমহংসদেব মানে আমাদের সো কল্ড মানুষের মতো এত প্যাঁচালো ছিলেন না, আই থিঙ্ক জানো, ঠিক আছে। মানে যতদূর আমার শোনা, আই এম নট শিওর এট অল, ঠিক আছে, শোনা কথা আমার, যে উনি দেবী কালীর কাছে প্রার্থনা করতেন, মা দেখ ও খেতে পাচ্ছে না, ও খাবার ব্যবস্থা করো, আমি জানি না, লাইক দিস, আমি জানি না ঠিক বলছি না ভুল বলছি, ঠিক আছে। তো এটা শোনা কথা, তো এইভাবেই গডেসের কাছে প্রার্থনা করতে হবে, ওই মা দাও, ঠিক আছে, আমাকে রিকোয়েস্ট করছি প্লিজ দাও, আমি জানি দিতে হবে, জোর করে বলতে হবে, যেমন তোমার নিজের মায়ের কাছে বলো কোনো জিনিসে জেদ ধরো, ঠিক সেরকমই। মনে থাকবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, মাথায় রাখবে এটা। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। যখন তো উনি কী করতেন, মানে নতুন কিছু ডেসক্রিপশন বলতে আরম্ভ করে দিতেন। হঠাৎ করে একদিন বলছেন, রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, রাইট হ্যান্ড মানে ডান হাত, রেজড ইন ব্লেসিং। তো গডেস কালীর কটা হাত থাকে? 4টে হাত থাকে, ঠিক আছে। তো এখানে দুটো হাতে কথা বলা আছে, রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, আন্ডারলাইন করে এমসিকিউ আসবে। দ্য লেফট হ্যান্ড হোল্ডিং দ্য সোর্ড, ডান হাত এরকম করে তোলা থাকে আশীর্বাদের জন্য, আর বাঁ হাতে কি থাকে? সোর্ড, মানে এখানে তরোয়াল নয়, খড়গ বা খাঁড়া যেটাকে বলা হয়, ঠিক আছে। হার কার্স ইজ ব্লেসিং, তখন বলছেন ওনার কার্সটাই ব্লেসিং, মানে দেবী কালীর অভিশাপটাই আশীর্বাদ, ঠিক আছে। হয়তো জানো যে গডেস কালীর মধ্যে একটু অ্যাগ্রেশন থাকে, ঠিক আছে, ওই অ্যাগ্রেশনটাই কোথাও না কোথাও ব্লেসিং,
ওই অ্যাগ্রেশনটা, ওই কার্সটা, ওটাই ব্লেসিং, তাই না? আন্ডারলাইন, 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 এই পয়েন্টগুলো আন্ডারলাইন করো। রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, লেফট হ্যান্ড হোল্ডিং দ্য সোর্ড, হার কার্স ইজ ব্লেসিং, would be the sudden exclamation that ended a long reverie। হয়তো কোনো একটা গভীর কথা চলছে, ঠিক আছে, ডিটেল একটা কথা চলছে, শান্ত মনে কথা চলছে, হঠাৎ করে বলে উঠলো হার কার্স ইজ ব্লেসিং, ঠিক আছে, এবার লোকজন ভয় পেয়ে চমকে উঠলো। তো দ্যাট এন্ডেড আ লং রেভারি, রেভারি মানে বলে নাকি দিবা স্বপ্ন, রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, বাট এখানে দিবা স্বপ্ন নয়, মানে কোনো একটা কথা তুমি মন দিয়ে শুনছো, বিলীন হয়ে গেছে কথাটায়, এই কথাটা জাস্ট ঝাঁকিয়ে তুলতো। মানে জাস্ট এক্সাম্পল, ফর এন এক্সাম্পল, আমি চ্যাপ্টারটা তোমায় পড়াচ্ছি, ঠিক আছে, মাইল্ড ওয়েতে পড়াচ্ছি, বোঝানোর মতো করে পড়াচ্ছি, কেউ যেন তো বাঁদরামো করলো, চিৎকার করে উঠলাম, ভাই কি হচ্ছে, তো লিটারালি যে জিনিসটা সবারই একটা ইম্প্যাক্ট পড়ে, তো সেই সেম জিনিসটাই বলা হচ্ছে, বুঝতে পারলাম? অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, আবার হঠাৎ করে কি হতো, মানে একটু কাব্যিক ছন্দে বলে উঠতো, ঠিক আছে, মানে একটু গভীর ভাবনার মধ্যে একটু ওই কবি কবি ভাবের মতো আর কি বলে উঠতো। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি, মাথার উপর দিয়ে গেল, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালি, তাই তো, মানে প্রতিটা হৃদয়ের গভীরে, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন, মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে প্রত্যেকটা মনের মধ্যে দেবী কালীর বাস, ঠিক আছে, ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, দেখবে গডেস কালীর যে খড়গ হাতটা থাকে, খড়গটা রক্ত লেগে থাকে, হুম? তো সেই খড়গ কি করে, ঝলমল করছে, বুঝলাম না। নেক্সট লাইনে কি বলছে দেখো, ওয়ার্শিপার্স, ফ্যানটা বন্ধ করো না গো, ফ্যান বন্ধ করো না, এসিটা বাড়াবো, কি করবো, হ্যাঁ, এসিটাই বাড়িয়ে দিই। তাহলে কি বলছে, worshippers of mother are they from their birth in her incarnation of the sword। একটু লাইনটাকে আমাকে বলতে পারবে তোমরা, আদৌ কিছু বুঝলে না বুঝলে না এই লাইনটা, কোনো আইডিয়া কারো, কারো কোনো আইডিয়া, সূর্য কোনো আইডিয়া? ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখার সময় নেই, শুনি শুনি, আমিও শুনি, আমি শুনি, বল শুনি আমিও। আরে ওকে যেটা বলছিলাম আমাকে বোঝা না, আরে ভুল বোঝাবি, তো এর থেকে বেশি কিছু হবে না। না হলো না, আচ্ছা, গডেস কালীর হাত থেকে খড়গ আলাদা করা যায়, মানে গডেস কালীর ইমেজ মাথায় এলেই এক হাতে খড়গ ইমেজটা আসবেই, তাই না? তো সেটাই বলছে, মানে এরকম টাইপের ছবিটা দেখো, ছবিটা হয়তো একটু ভুল আছে বা ফ্লিপ হয়ে আছে ছবিটা, এটা হয়তো মানে অন্য রূপ, এটা যে রূপটার কথা এখানে বোঝানো হচ্ছে সেই রূপটার কথা নয়, এটা গডেস কালীর অনেকগুলো রূপ আছে, ঠিক আছে, তো এটা অন্য রূপ এটা। তো দেবী কালীর ছবি মাথায় এলে খাঁড়াটা হাতে আসবেই, তো ঠিক যেরকম ওই কালীর হাত থেকে খাঁড়া আলাদা করা যায় না, ঠিক সেরকমই ভক্তের মন থেকে কালীকে সরানো যায় না, কালীর ভক্ত জন্ম থেকে কালীর ভক্ত। এখন একটু বোধহয় ডাউট রয়ে গেল। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংয়ে যেও না, প্রত্যেক কালী ভক্তের মনের মধ্যে কালীর বাস, সে জন্ম থেকে কালীর ভক্ত, এবং একটা মানে তার মনের মধ্যে কালীর ইমেজটা এমনভাবেই রয়েছে যেরকম কালীর হাতে খাঁড়ার মধ্যে রক্ত, বা কালীর হাতে খাঁড়া। এখনো চাপ লাগলো? আরো সহজ করে বলবো, বলছে যারা কালীর ভক্ত তারা চিরকাল কালীর ভক্ত, তার মন থেকে কোনো কালীকে সেপারেট করা যাবে না, ঠিক আছে, ঠিক যেমন কালীর হাত থেকে খাঁড়াকে সরানো যায় না,
ঠিক সেরকম ভক্তের মন থেকে কালীকে সরানো যাবে না। সিম্পল ল্যাঙ্গুয়েজে বললাম। চাপ লাগলো? ওই জন্য নিবেদিতা, সিস্টার নিবেদিতা আগে বলেই দিলেন যে হঠাৎ হাফ লিরিক ওয়েতে বলে দিত, ঠিক আছে, মানে একটু কাব্যিক ছন্দে একটু কাব্যিকভাবে বলে দিত। আই হোপ এক্সপ্লেন করতে পারলাম। চাপ লাগলো? এখনো ঢোকেনি মাথায়? বাড়িতে গিয়ে একবার ভিডিওটা দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম? জয়, কোনো ডাউট বাবা? একটা করে স্লাইড এগোচ্ছি, বলছে স্যার পরেরটায় চাপ হবে, ওটা যাহা পড়ে দিচ্ছি বলছে আপাতত নেই। হ্যাঁ, চলো নেক্সট দেখো কি বলছে। ফ্রম হিম was gathered in such moments as these almost every line and syllable of a certain short sam, উচ্চারণটা মানে পি স্যালম নয়, বা স্যালমো নয়, উচ্চারণটা স্যাম, পি আর এল সাইলেন্ট হবে, পি আর এস সরি পি আর এল দুটোই সাইলেন্ট হবে। স্যাম মানে, মানে কি ভক্তিগীতি বলে না? হ্যাঁ, ভক্তিগীতি বলে তো, এটা ভক্তিগীতি। তো ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ almost every line and syllable of a certain short psalm called the voice of mother, which I wrote and published about this time. Underline করো voice of mother। এই ভয়েস অফ মাদার কে লিখেছিল? সিস্টার নিবেদিতা লিখেছিল। এই ভয়েস অফ মাদার আরেকটা নাম রয়েছে কালী দা মাদার। লিখে রেখে দাও, কোশ্চেন আসতে পারে এখান থেকে। ভয়েস অফ মাদারের আরেকটা নাম কি? ভয়েস অফ মাদার হচ্ছে একটা ভক্তিগীতি, এর আরেকটা নাম হচ্ছে কালী দা মাদার। মনে থাকবে? তো ঠিক এরকম কিছু মুহূর্ত থেকে, মানে এরকম কিছু মুহূর্তগুলোর মধ্যে থেকে আমি অনেক কিছু লাইন, অনেক কিছু মানে লাইন টু লাইন, সিলেবল টু সিলেবল আমি ভয়েস অফ মাদারে লিখেছি, বা যেটা একটা নাম হচ্ছে কালিদা মাদার, which I wrote and published about this time। দিয়ে কি বলছে? I worship the terrible, মানে I worship the terrible মানে, টেরিবল মানে ভয়ঙ্কর, আমি ভয়ঙ্করের পূজারী। বুঝলাম না? দেখবে একটু বোঝা যায় না, ঠিক বলছি না ভুল বলছি? সূর্য একটু বলিস বাবা, ঠিক আছে? ভাঙাচোরা ইনফো নিয়ে আমি তো যতটা পেরেছি আর কি বোঝাচ্ছি, জানি না ঠিক বলছি না ভুল বলছি। জেনারেলি মানুষ দেখবে ক্রেজ বেশি, ম্যাক্সিমাম ক্রেজ, জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, ক্রেজ কথাটা বলা ঠিক হবে না জানি না, মানে আরে ভাই, জেনারেলি বেশি ভক্ত হয় মাইল্ড গড, মানে মাইল্ড রূপ যে সমস্ত গডের হয় বা গডেসেস হয় তাদের, যেমন দুর্গা কালীর তুলনায় তো মাইল্ড, মানে তার যে রূপ মাইল্ড। আচ্ছা, তারপর সরস্বতী, লক্ষ্মী, গণেশ, তাই না? বাট যারা কালী ভক্ত হয় তারা কিন্তু ভালো করেই জানে যে কালীর কিন্তু রূপ হচ্ছে ভয়ঙ্কর, ঠিক তো? কালীর রূপ হচ্ছে ভয়ঙ্কর, বোঝো ভালো করে, চাপ লাগলে বলবে। কালীর রূপ হচ্ছে ভয়ঙ্কর, তো তারা সেই ভালো করেই জানে যে কালীর এই ভয়ঙ্কর রূপটাই তার আশীর্বাদ। ওই জন্য স্বামীজি বলছেন যে আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি দেবীর সেই ভয়ঙ্কর রূপের পূজারী। মানে রূপটা ভয়ঙ্কর, দেখবে ছিন্নমস্তা কালী বলে একটা কালী রূপ আছে, ঠিক আছে? হ্যাঁ, মানে এতটাই রেগে গেছিল মাথাটাই ছিঁড়ে ফেলে দিয়েছিল, ঠিক না? তাহলে হুম হুম, ডাকিনী যোগিনীর কথা এখানে আছে। হুম, আলটিমেটলি মাথাটা ছিঁড়েছিল তো? ছিঁড়েছিল না, ছিঁড়েছিল না, সেটাই জানতে চাইছি। যাই হোক, কেটে ফেলেছিল, নিজেকে বিহেড করে দিয়েছিল নিজের রূপটাকে, ঠিক আছে? তো এটা
আর বাকি সমস্ত গড গডেসের মধ্যে দেখতে পাই না এগুলো। তার মানে আমরা বলতেই পারি যে এই রূপটা টেরিবল, তাই না? ওই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন আই ওয়ার্শিপ দ্য টেরিবল, ঠিক তো? আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্কর রূপের পূজারী। হি ওয়াজ কন্টিনিউয়াসলি সেইং, সরি, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, and once it is a mistake to hold that with all men pleasure is the motive, quite as many are born to seek after pain, let us worship the terror for its own sake। একটু আগে যে কথাটা বললাম, মানুষ কি করে প্লেজারের পেছনে ছোটে, তাই তো? মানুষ কি করে প্লেজারের পেছনে ছোটে, ভোগ বিলাস শান্তি আরাম এগুলোর পেছনে ছোটে। তো বলছে যে তুমি এগুলোকে বাদ দিয়ে কোয়াইট মেনি আর বর্ন টু সিক আফটার পেন, অনেক মানুষ কি করে, তারা কষ্টের পেছনে ছোটে। বাউন্সার গেল। মানে 6 ফুটে যদি প্লেয়ার হয় তো 30 ফুট ওপর দিয়ে চলে গেল নাকি? আচ্ছা, মানে সহজ ভাষায় বলছি, পৃথিবীতে মানে পার্থিব সুখের কোনো মানে হয় না। পার্থিব সুখের পেছনে ছুটে, পার্থিব সুখ মানে হচ্ছে এই পৃথিবীতে তোমার ধরো একটা আইফোন চাই, ঠিক আছে, এরকম করে ফ্লেক্স মারবো ক্যামেরার সামনে, আয়নার সামনে এরকম করে, ঠিক আছে, একটা বেশ হাই সিসির বাইক চাই একটা, তাই তো? একটা হাই সিসির বাইক চাই, একটা ব্র্যান্ডেড শার্ট চাই, তাই না, ব্র্যান্ডেড শু চাই, এগুলো হচ্ছে পার্থিব সুখ। আমি বলি এই তো বললে 30 ফুট ওপর দিয়ে চলে গেল। কি বন্ধু পুষেছো, সামলাতে পারছো না? বেশ, বোঝো জায়গাটা, বোঝো। তার মানে এই পার্থিব সুখের পেছনে ছোট না। দেখো সব রিলিজিয়ন সেম কথাই বলে, তাই না? পার্থিব সুখের পেছনে ছোট না, লাইফটাকে সিম্পল লিড করো, তাহলেই তুমি কি হবে, প্লেজারটা আলটিমেটলি পাবে। বুঝতে পারলাম? শর্ট সহজভাবে বললাম। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। তো চলো, টেরর মানে কি? দেখো টেররের টিটা বড় হাতের আছে। টেরর মানে এখানে দেবী কালীর সে টেরিবল রূপের কথা বলা হচ্ছে। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, মানে চলো দেবী কালীর সেই ভীমা রূপের পুজো করি। ভীমা পুজো কোথায় হয় সেসবে আর গেলাম না, সম্ভবত নৈহাটির দিকে একটা ভীমা কালী পুজো হয়, তাই না? বড় মা কালী যেটাকে বলা হয়, ওটাই তো? আমার মামা বাড়ি ওইদিকে। হ্যাঁ, বিশাল ব্যাপার। কোথায়? আমার মামা বাড়ি প্রপার জগদ্দলেই। কোথায়? আমার হসপিটালের কাছেই। উচ্চারণটা জিওগ্রাফি না, উচ্চারণটা জিওগ্রাফি। চলো, এইখানটা থেকে বেশ কিছু কোয়েশ্চেন আছে, মানে এখানে পশু বলির ব্যাপার আছে না, হয় না? পশু বলি নিয়ে বলা আছে। হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট। কন্টেম্পট মানে, কন্টেম্পট মানে কি? ডিসগাস্ট করা, ডিসগাস্ট করা, ঘৃণা করা, অপছন্দ করা। তো হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট ফর হোয়াট রিগার্ডেড অ্যাজ স্কুইমিশনেস অর মকেশনেস। হুম, না, ঠিক আছে। স্কুইমিশনেস মকেশনেস মানে কি গো? হুম, ওই বলে না কোনো জিনিসকে নিয়ে খুঁত 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 করা। হ্যাঁ, যে কোনো জিনিসকে নিয়ে খুঁত খুঁত করা স্বামীজি পছন্দ করতেন না। চ্যাপ্টারটা অনেক কিছু জিনিস হুটপাট শুরু হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ,
এটা এক্স্যাক্ট গল্প তো নয়, এটা এক্স্যাক্ট গল্প তো নয় এটা, তাই না, যে তুমি সিকোয়েন্স পাবে। দিয়ে কি বলছে দেখো, হি ওয়েস্টেড আ ফিউ ওয়ার্ডস অন মি, উনি একবার আমাকে বেশ কিছু কথা বলেছিলেন। when I came to him with my difficulties about animal sacrifice in the temple, এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো। তো উনি আমাকে বেশ কিছু কথা বলেছিলেন, মানে উনি আমাকে বেশ কিছু কথা বলেছিলেন কখন না, আমি যখন ওনাকে একবার ওই মন্দিরে পশু বলি নিয়ে কিছু প্রশ্ন করেছিলাম, ঠিক আছে, মন্দিরে পশু বলি নিয়ে প্রশ্ন করেছিলাম। হি মেড নো রেফারেন্স, আচ্ছা স্বামীজি চাইলে এটার উত্তর দিতে পারতো তো, হ্যাঁ। হি মেড নো রেফারেন্স, কোয়েশ্চেন আসবে যখন সিস্টার নিবেদিতা অ্যানিমাল স্যাক্রিফাইস নিয়ে প্রশ্ন করেছিল, তখন স্বামীজি কি বলেছিল? হি মেড নো রেফারেন্স, কিছু কথাই উত্তর দেয়নি, ঠিক আছে। অ্যাজ হি মাইট হ্যাভ ডান সো, ইজিলি বলতেই পারতেন, টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস হ্যাভ নো হেজিটেশন অফ অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলস, যেরকম আমরা বলি না, কি সব পশু হত্যা, এরকম আমাদের মানুষের মানে জেনারেল মানুষদের মতো ব্যাপার, যে কোনো রকম পশু হত্যার ব্যাপার হলে আমরা উঠে পড়ে লেগে যাই, আবার আর্সেলানে গিয়ে লাইনও দিই, ঠিক না, এটাই তো আমাদের স্বভাব। পশু হত্যা নিয়ে আমরা চিৎকারও করি, আবার আর্সেলানে গিয়ে লাইনও দিই। তো উনি চাইতেন, মানে চাইলেই পারতেন, উনি বলতেই পারতেন না এরকম অ্যানিমাল স্যাক্রিফাইস করা উচিত নয়, হ্যান নয় ত্যান নয়, বলতেই পারতেন উনি, চুপ রইলেন, কিছু বললেন না। হি অফার্ড নো আর্গুমেন্ট, কোনো তর্ক বিতর্কে গেলেন না, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, ইজিলি বলতে পারতেন, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ বুচার, বুচার মানে কসাই, আর স্লটার হাউস মানে কসাইখানা, আন্ডার দ্য মডার্ন সিস্টেম। উনি বলতেই পারতেন যে আজকালকার দিনে যে কসাই এবং কসাইখানার যে অবনতি হয়েছে, সে সমস্ত কথা উনি বলতে পারতেন, মানে উনি বলতে পারতেন যে মানুষ নন ভেজিটেরিয়ান বেশি হয়ে গেছে, পশু হত্যা বেশি হচ্ছে, ইজিলি বলতে পারতেন এই জিনিসগুলো, এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্কে গেলেন না। বুঝতে পারলাম? কোনো ডাউট? হঠাৎ হঠাৎ শুরু হচ্ছে, বাট কমপ্লেক্স নয় খুব একটা, বুঝতে পারলাম, বাট কোয়েশ্চেন আসলে ফেঁসে যেও না, তাহলেই হলো। এই প্যারাটা ভালো করে বোঝো, এই প্যারাটা বোঝার আছে, এই প্যারাটা বোঝো, ভালো করে বোঝা আছে। হঠাৎ করে স্বামী বিবেকানন্দ বললেন আগেকার কথার উত্তরেই, ওয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটা সম্পূর্ণ করতে না হয় একটু রক্তপাতই হলো, সমস্যা কোথায়? আচ্ছা এই কথাটা বলো তো, নর্মালি বলছেন আইরনিক্যালি বলছে? আইরনিক্যালি, ঠিক আছে, নেক্সট এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি। আইরনিক্যালি মানে ব্যঙ্গাত্মক হবে, ঠিক আছে। তো ছবিটা কমপ্লিট করতে না হয় একটু রক্তপাতই হলো, তো কি হয়েছে? তো পশু হত্যাই হলো, তো কি হয়েছে? ওয়াজ হিজ ওনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস, না আমার প্রশ্নের উত্তর, ডাইরেক্ট উত্তর উনি এটাই দিয়েছিলেন, এটাও আন্ডারলাইন করে রেখে দাও। ফার্স্ট অফ অল উনি কোনো রিপ্লাই করেননি, কোনো আর্গুমেন্টে যাননি, তারপর কি করলেন, এ কথাটা বললেন, ছবিটাকে কমপ্লিট করতে না হয় একটু রক্তপাতই হলো, তো কি হয়েছে তাতে? অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি দ্যাট আই এলিসিটেড মানে কি, মানে ইনফরমেশন কালেক্ট করা, জ্ঞান লাভ করা, ঠিক আছে, elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near. তো আমি অনেক কষ্ট করে কিছু নলেজ কালেক্ট করেছিলাম স্বামী বিবেকানন্দের কাছ থেকে, আর পাশে বসে থাকা শ্রীরামকৃষ্ণ দেবের আর এক শিষ্যের কাছ থেকে। বুঝলাম না, এরপরে কি পেলো ওটা বলবে, এখনো বলেনি। স্বামী বিবেকানন্দকে যখন আমি প্রশ্ন করেছিলাম যে পশু হত্যা নিয়ে আপনার কি বক্তব্য, তো উনি প্রথম কথা কিছু বলেননি, তারপর এই কথাটা বললেন, ওয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। তারপর স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণদেবের আর এক শিষ্য, এদের দুজনের কাছ থেকে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করলাম, কিছু তথ্য, কিছু নলেজ জানলাম, কি সেটা এখনো বলেনি, এর পরে বলবে।
ক্লিয়ার? এরকম একটা প্যাঁচালো কোশ্চেন দিতে পারে যে সিস্টার নিবেদিতা যে এলিসিট করেছিল সেটা শ্রী রামকৃষ্ণদেবের কটা শিষ্যর কাছ থেকে? কটা? দুটো। একজন তো স্বামী বিবেকানন্দ, আর একজন অন্য একজন ডিসিপল। এরকম টাইপেরও কোয়েশ্চেন দিতে পারে। মানে খুব সহজ। এখন হয়তো বলে দিলাম খুব সহজ লাগলো, পরীক্ষার সময় বাবা উল্টো পড়ে আস না, তাহলেই হলো। এখানে থাক, তাহলে বুঝতে পারবি। এধার ওধার তাকাচ্ছিস, হবে না। বলতো কোনখানটা পড়াচ্ছি? কি পড়লাম বলতো? দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস, এই জায়গাটা বোঝো। দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ মোর অস্টার সাইড অফ কালী ওয়ার্শিপ। এই যে কথাগুলো বলবো, এখানে কোনো তর্ক বিতর্কে জড়ানো কোনো মানে হয় না। যেটা এখানে লেখা আছে আমি সেটাই বলছি। অস্টার মানে কি বলতো? স্ট্রিক্ট। অস্টার শব্দটা ক্লাস 12-এও পাবে, ঠিক আছে? অস্টার শব্দটা ক্লাস 12 পাবো। অস্টার মানে স্ট্রিক্ট। এপিজে আব্দুল কালামে পাবো, স্বামী বিবেকানন্দ পেলাম, এপিজে আব্দুল কালামেও পাবো। তো অস্টার সাইড অফ কালী ওয়ার্শিপ মানে অ্যাকচুয়ালি কালী পুজোর আসল দিকটা, যেটা যথেষ্ট কঠিন, যথেষ্ট স্ট্রিক্ট, দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার। কালী পুজোর সেই দিকটা, যেই দিকটা পূজা অর্চনার জন্য অন্য কারো জীবন নেওয়া থেকে অনেকটা বেশি এগিয়ে। এটা আমি ইউটিউবে এক্সপ্লেন করিনি, কেন কমেন্ট করার জন্য লোকজন বসেই আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করার জন্য অনেকজন বসে আছে, ওই জন্য ইউটিউবে আমি এক্সপ্লেন করিনি। এবার বলছি, স্বামী বিবেকানন্দের মতে পুজোতে বলিদান মানে পশু বলি যেটাকে বলা হয়, বা অন্য কারো জীবন নেওয়া বাধ্যতামূলক নয়। এটা স্বামী বিবেকানন্দ এই জায়গাটায় বলছেন। আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন নয়, যেটা এখানে বলা, স্বামী বিবেকানন্দ যেটা বোঝাতে চাইছেন সেটাই বললাম। মানে এই লেভেলটাকে ছাপিয়ে অনেকটা বেশি কিছু, মানে লোকে ভাবে এটা এক্সট্রিম লেভেল, ঠিক আছে? সেই লেভেলটা হয়তো সাধারণ মানুষ বোঝেই না। বললাম সেই লেভেলটা হয়তো সাধারণ মানুষ বোঝেই না, ঠিক আছে? এরকম আরো একটা উদাহরণ আমি দিচ্ছি, মানে পুরোপুরি অন্যদিকে, পুরোপুরি অন্যদিকে, এটাতে কোনো সাথ নেই। রাধা আর কৃষ্ণের বিয়ে হয়েছিল? রাধা কেন কৃষ্ণকে বিয়ে করেনি? হুম? রাধা কৃষ্ণ, সরি, কৃষ্ণ রাধাকে বলেছিলেন যে আমি তোমায় বিয়ে করতে পারবো না, আমি তোমায় ভালোবাসতে বাসতে স্বয়ং আমি তুমিতে পরিণত হয়ে গেছি। তা একজন মানুষ কি করে নিজেকে বিয়ে করতে পারে? ঠিক বললাম সূর্য? হুম? ঠিক বললাম? তো এটা, এটা যেমন আমাদের মাথায় ঢোকার কোনো ব্যাপার নেই। কি আবার এটা যে একজনকে ভালোবাসতে বাসতে আমি নিজেই তা সেই মানুষটা হয়ে গেলাম, আমি নিজেকে কি করে বিয়ে করব? কনসেপ্টটা আমাদের মাথায় ওই আপার গ্রেডে জিনিস ঢুকবে না। তো ঠিক তেমনই কালী পুজো এসব নিছক মানুষ যেটা মনে করে সেই লেভেলে নয়, ওর থেকে অনেক বেশি কিছু। বুঝতে পেরেছো? তুই আগে হাঁটুটা ধর, নিয়ে বলছি। এরকম করে ধর, এরকম করে ধরে বস হাঁটুটা, নিয়ে বলছি। না ঢুকবে না, নাহলে ঢুকবে না। এরকম করে ধরে বস, বোঝাচ্ছি। ঢুকবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। এরকম করে ধর হাঁটুটা, দেখ মাথায় ঢুকে যাবে। আচ্ছা, উম, কাঁই কিচির করবে না, পাশে জনের সাথে বকবে না, তাহলে বুঝতে পারবে না, নাহলে বুঝতে পারবে না। যখন ছোট ছিলাম, বছর 5 বয়স, হ্যাঁ, আ, যা বাবা, যখন মোটামুটি আমাদের 5, 7, 10 বছর বয়স, হুম,
এই এজগুলোর কথা বলছি আমি। ঢুকছে না মাথায়? কি কষ্ট হচ্ছে? আর কিছু হবে না। আসছে এবার? লাগবে না। বলি এবার। বলবো? ভালো করে মাথা ঠান্ডা করে বোঝো। এজ যখন 10-এর মধ্যে, ঠিক আছে, এখন এজ কত? 17, 16-17, তাই তো? বিগত 6-7 বছরের মধ্যে অনেক মেচুরিটি এসছে, অনেকটা বেশি মেচুরিটি এসছে, তাই তো? সেই সময়টায় এমন কিছু জিনিসের জন্য বায়না ধরতাম যেটা এখন কোনো মানেই হয় না লাইফে, হয়তো। ঠিক না ভুল বললাম? সেই বয়সটা এমন কিছু জিনিসের প্রাধান্য আমাদের কাছে এতটাই ছিল, এখন সেই জিনিসের প্রাধান্য নেই। বয়সটা আরো বাড়লে আরো বুঝবে। যেমন হয়তো কেউ কেউ বোঝো বা কেউ কেউ বোঝো না, অপরের জন্য বা ফ্যামিলি মেম্বারের কোনো কারোর জন্য নিজের কিছু স্যাক্রিফাইস করা, ঠিক আছে? অনেকে বোঝো, আবার অনেকে হয়তো বোঝো না। ঠিক এইরকমই জিনিস এখানে বলা হচ্ছে যে সেই বয়সে আমরা মনে করতাম যে পার্থিব জিনিসগুলো অনেক, মানে আমার সুখটা অনেক। বাট বয়সটা যত ধীরে ধীরে বাড়ছে, তখন যেরকম বুঝতে পারছি যে জীবনটা বা জীবনে ভালোবাসাটা বা সুখ যেটাকে বলা হয়, সেটা যেটা ভাবতাম সেটা থেকে আরো অনেক বেশি লেভেলের, ওপর লেভেলের। ছেলেগুলোর ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রেও যদি প্রযোজ্য। যখন আহ, নিজে রোজগার করবে, ঠিক আছে, হয়তো লাইফে এমন কিছু ফেজ এলো, না এলেই ভালো, না আসুক যেন। ধরো ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে বাড়িতে, সেই সময় ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে। এবার ঈদ বা পুজো কিছু একটা এসছে, ঠিক আছে, জামা কাপড় কিনে দিতে হবে বাড়ির লোককে। তো সেই যে ব্যাপারটা, নিজে না কিনে বাড়ির লোকেদের প্রয়োজনগুলো মেটানো, ঠিক আছে, আমি সেই লেভেলটার কথা বলছি। এখনো হয়তো অনেকে সেই জায়গাটা বোঝো না, ঠিক আছে? ঠিক সেরকমই কালী পুজোর ব্যাপারটা আমরা বুঝি যে কারোর হত্যা করে দিলাম, কারোর প্রাণ নিয়ে নিলাম, পুজো হয়ে গেল। পুজো এর থেকে অনেক অনেক বেশি ওপর লেভেলের। এই তুচ্ছ জিনিসে পুজো আটকে থাকে না। ঠিক বললাম? অনেক জায়গায় দেখবে ওই জন্য চাল কুমড়ো বলি হয়, তাই না? হয় না? অনেক জায়গায়, মানে, হ্যাঁ, হ্যাঁ, লাউও বোধহয় হয় নাকি, হ্যাঁ। লাউটা দেখেছি আমি, লাউটা দেখেছি আমি। মানে বোঝাতে পারলাম? তার মানে কালী পূজা কারোর প্রাণের বলি দিয়ে পূজা হবে বা তাছাড়া পুজো হবে না, তার কোনো মানে নেই। এটা স্বামীজির কথা। বুঝতে পারলাম? নেক্সট যাই। হি টোল্ড মি হাউএভার that he never tolerated the blood offerings commonly made to the demons who attended on Kali. এই কোন ডিমন্স এর কথা বলা হচ্ছে সূর্য? হ্যাঁ, কোন ডিমন্স কালীকে অ্যাটেন্ড করে? একটু আগেই তো বললি, ডাকিনী, যোগিনী। তো সম্ভবত তাদের কথাই বলা হচ্ছে। উনি বলেছিলেন, উনি বলেছিলেন যে উনি ওই ব্লাড অফারিংকে সহ্য করতে পারতেন না। মানে ব্লাড অফারিং, রক্তার্পণ, উনি পছন্দ করতেন না। যে রক্তার্পণ কাদের জন্য করা হয়? না, কালীর
যে ডিমন্সরা রয়েছে তাদের জন্য করা হয়। মানে স্বামীজির মতে ওই কালী পুজোয় যদি রক্তার্পণ করা হয় তাহলে সেটা সে ডাকিনী বা যোগিনীর উদ্দেশ্যে করা হয়। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ। ওনার মতে এটা কালী পুজো নয়, এটা ভূত পুজো, ডেভিল পুজো, ডেভিল ওয়ার্শিপ। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং ওনার কাছে এই জিনিসটার কোনো জায়গা ছিল না। কার সমস্যা লাগলো এখানে? হ্যাঁ, মানে বুঝতে পারলে না? কার মানে মাথায় ঢুকলো না? কার মাথায় ঢোকেনি? মাথায় ঢোকেনি। কালী পুজোয়, এই শোন, এই এদিকে আমার কথা শোন, পরেরটা এগোচ। His own effort being constantly to banish fear and weakness from his consciousness and to learn recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation. এই সবকটার মানে তোমরা জানো, অ্যানিহিলেশন মানে জানো না। অ্যানিহিলেশন মানে হচ্ছে ধ্বংস। As in which makes for sweetness and joy, it followed the one thing he could not away with was any sort of watering down the great conception. একটু বেশি বড় পড়ে দিলাম। তাহলে ওনার উপলক্ষ কি ছিল? ওনার উপলক্ষ তো এটা নয়, ভূত পূজা তো ওনার উপলক্ষ নয়, ওনার উপলক্ষ ছিল কালী পুজো। ওনার টার্গেট কি ছিল? নিজের মন থেকে ভয়কে দূর করা, ভয়ে দুর্বলতাকে দূর করে কালীকে চিনতে শেখা, দ্য মাদারকে চিনতে শেখা। অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরার, সরো অ্যান্ড অ্যানিহিলেশন। কিসের কিসের মধ্যে কালীকে খোঁজা? দ্য মাদারকে খোঁজা ইভিলের মধ্যে, ভয়ের মধ্যে, দুঃখের মধ্যে এবং ধ্বংসের মধ্যে। ঠিক যেমন আমরা সমস্ত ভালোর মধ্যে ঈশ্বরকে খুঁজি, ঠিক সেরকম সমস্ত ভালোর পাশাপাশি সমস্ত খারাপের মধ্যেও ঈশ্বরের যে বাস আছে সেটা খোঁজা ছিল স্বামী বিবেকানন্দের উপলক্ষ। বুঝলাম না? সিম্পল ডেভিল ওয়ার্শিপ থেকে বুঝতে পারিনি, ওই জন্য বলছি মনটা এদিকে দে, চড়বড় চড়বড় করিস না। স্বামীজির মতে কালী পুজোয় বলি যেটাকে বলা হয়, বা কারোর জীবন নিয়ে নেওয়া, তাই তো? সেটাই তো। ওটা কালী পুজো নয়, ওটা ভূত পুজো, ডেভিল ওয়ার্শিপ। ওটা ওটা ডেভিল ওয়ার্শিপ, ওটা কালী পুজো হচ্ছে না, ওটা ডেভিল পুজো হচ্ছে। ওটা ওনার উপলক্ষ ওই দিকে নয়, ডেভিল পুজোর দিকে নয়। উনি অ্যাকচুয়াল কালী পুজো করতেন, উনি অ্যাকচুয়ালি কালী পুজো করতে চাইতেন। তো ওনার উপলক্ষ কি ছিল? যে আমার মন থেকে ভয় এবং দুর্বলতাকে সরিয়ে সমস্ত ভালোর পাশাপাশি খারাপের মধ্যেও যে ঈশ্বরের উপস্থিতি আছে সেটাকে উপলব্ধি করা। ঠিক যেমন এখানে বলছে রেকগনাইজ মানে চিনতে পারা, দ্য মাদার মানে মাকে, অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরার, সরো অ্যান্ড অ্যানিহিলেশন। ইভিল, টেরার, সরো মানে জানো আশা করি, হ্যাঁ? ইভিল মানে খারাপ দিকগুলো বোঝায়, টেরার মানে ভয়, সরো মানে দুঃখ, অ্যানিহিলেশন মানে ধ্বংস, মানে সমস্ত কিছু নেগেটিভ, তাই তো? এই সমস্ত কিছু নেগেটিভের মধ্যেও ঈশ্বরের উপস্থিতিকে খোঁজা। ঠিক যেমন ঈশ্বরের উপস্থিতি বা উপলব্ধি আমরা সুইটনেস এবং জয়ের মধ্যেও করি, আনন্দ, সমস্ত কিছু ভালোর মধ্যে যেরকম ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারি, ঠিক সেরকম সমস্ত খারাপের মধ্যেও, সমস্ত নেগেটিভিটির মধ্যেও ঈশ্বরের যে উপস্থিতি আছে সেটাকে উপলব্ধ করতে হবে। এটাই ছিল তার একমাত্র উপলক্ষ। এবং উনি কোনোভাবেই এই মহৎ কনসেপশনটাকে নষ্ট হতে দিতে চাইতেন না। ওয়াটারিং ডাউন মানে নষ্ট করে দেওয়া, ওয়েস্ট করে দেওয়া, বলে না কিয়ে কারা এবার পানি ফের দে না, ওয়াটারিং ডাউন। তো এই সমস্ত বিশাল এই যে মহৎ কনসেপশনটা কি কোয়েশ্চেন আসতে পারে। এক্সিস্টেন্স অফ গড বা গডেস দ্য মাদার কালী ইন নেগেটিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন পজিটিভিটিস। ভালোর পাশাপাশি মন্দের মধ্যেও ঈশ্বরের বাস আছে। বুঝলাম? চাপ লাগলো? বুঝতে পারলাম না। আমার লাইফে কিছু ভালো হচ্ছে, কি বলছি? আল্লাহ মেহরবান তো গাধা পেহলওয়ান। বলে দিলাম ঈশ্বর আমার ওপর বিশাল মঙ্গল করছে, আমার ভালো হচ্ছে।
যখনই কিছু খারাপ হলো ঈশ্বরকে উল্টোপাল্টা বলতে শুরু করে দিই। তুমি আমার সুখ সহ্য করতে পারো না, আমাকে পেয়েছিলে, কি খারাপ করেছি তোমার, আমি কি ক্ষতি করেছি? করি তো? এটা করা যাবে না, এটা বারণ। মানে ঈশ্বর ভালো করছে তো ঈশ্বর করছে, যেগুলো খারাপ করছে সেগুলো ঈশ্বরই করছে, এবং সেই খারাপের মধ্যেও ঈশ্বরের উপস্থিতি আছে, এবং সেগুলোর মধ্যেও তোমার কোথাও না কোথাও ভালো আছে। বুঝতে পারলাম? যা হয় ভালোর জন্যই হয়, যা হবে ভালোর জন্যই হবে। বুঝতে পারলাম? চাপ লাগলো? এবার ক্লিয়ার হলো? ঠিক তো? বুঝতে পারছি। হ্যাঁ, এতটাই। বুঝতে পারছি, এটা একটু তোমাদের লোড হয়ে যাচ্ছে, ওই জন্য অল্প অল্প করে পড়াচ্ছি। না তাহলে এই রেকর্ডিংটা আলাদা করে এন্ড করে দিই, এটা মানে এটা আর আলাদা ভিডিও বানিয়েছি এটা।